এবার যে জায়গাটা আসছি, অ্যাপ্লিকেশান অফ ফরমেশন অফ চিলেট কমপ্লেক্স, চিলেট কমপ্লেক্সের অ্যাপ্লিকেশান। ফার্স্ট যেটা চলে আসছে ফরমেশন অফ চিলেট ইন অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। এখানে যেটা আছে ফার্স্ট এস্টিমেশন, মানে যদি আমি Ni2+ যেটা আগে বলেছি যে Ni2+এর যখন কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করবো কী পরিমাণে আছে, তার জন্য আমাকে করতে হয় গ্র্যাভিমেট্রিক এস্টিমেশন। হয়েছে, এতে কী আসবে না Ni2+এর সঙ্গে DMG ডাইমিথাইল গ্লাইকোজেনের আমি চিলেট কমপ্লেক্স করবো, যেটা প্রেসিপিটেট করে যাবে, একটা পিঙ্ক কালারের সুন্দর প্রেসিপিটেট আসবে। ওটাকে আমরা ওয়েট করব, মানে জল শুকিয়ে দেওয়ার পরে ওটাকে ওয়েট করব, দিয়ে ওখান থেকে আমরা গ্র্যাভিমেট্রিক এস্টিমেশনের মাধ্যমে যেটা পাবো সেটা হচ্ছে নিকেল, কী পরিমাণ নিকেল আছে সেটা পেয়ে যাব। নেক্সট আছে Mg2+ আর ক্যালসিয়াম 2+। এদেরকে স্পেসিফিক্যালি যেটা করা হবে EDTA, ইথিলিন ডাইমিন টেট্রাঅ্যাসিটেট আছে, ওইটা দিয়ে ওরা বেসিক্যালি ওটা Mg2+ আর ক্যালসিয়াম 2+-এর সঙ্গে সুন্দর করে চিলেট কমপ্লেক্স করে। এবার চিলেটটা সবাই সবার সঙ্গে মানে স্পেসিফিক্যালি যে প্রেসিপিটেশন দেয় সেটা স্পেসিফিক, নিকেলের সঙ্গে যেমন DMG, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম 2+-এর ক্ষেত্রে EDTA। তো কী কাজ আসছে না, ওয়াটারের যে ফরমেশন অফ চিলেট ইন সফটেনিং ওয়াটার অ্যান্ড এস্টিমেশন অফ হার্ডনেস অফ ওয়াটার। এস্টিমেশন অফ হার্ডনেস অফ ওয়াটার বলতে কি না, যেটা আছে যে হার্ডনেস অফ ওয়াটার কিসের জন্য কজ হয়, এটা কী কারণে তৈরি হয় না, কজ বাই বাইকার্বনেট, ক্লোরাইড আর সালফেট সল্ট অফ ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম 2+। ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+-এর বাইকার্বনেট সঙ্গে ক্লোরাইড আর সালফেট সল্ট যদি থাকে। এবারে ওটাকেই আমি যদি আমার EDTA দিয়ে ক্যালসিয়াম 2+টাকে এস্টিমেট করে নিতে পারি কত আছে, তাহলে বুঝে যাবো ওই ওয়াটারের হার্ডনেস কী আছে। আর সফটেনিং মানে কি, আমি যদি ওটাকে সলিউশন থেকে ক্যালসিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+কে যদি বের করে দিতে পারি, তাহলে ওটাই ওয়াটারের হার্ডনেস থাকবে না, তখন ক্লোরাইড থাকলেও ওখানে কোনো হার্ডনেস ক্রিয়েট হবে না। নেক্সট একটা আছে যে ফরমেশন অফ চিলেট ফর রিমুভিং পয়জনাস মেটাল ফ্রম দ্য বডি। ধরো সাপোজ কারোর বডিতে PB এক্সপোজার হয়ে গেছে, যে বডির মধ্যে PB ইনসার্ট করে গেছে, তখন কি করতে হবে, তখন যেটা দিচ্ছে ক্যালসিয়াম সোডিয়াম EDTA। EDTA চিলেটিং লিগেন্ডের একটা সল্ট হিসেবে বডিতে দেওয়া হয়। বডিতে দেওয়ার পরে কি হবে না, ক্যালসিয়াম সোডিয়াম সল্ট সমস্ত সল্টই সলিবিল হয়। তো বডির মধ্যে গিয়ে কী করবে না, বডিতে যে PB আছে, যে পয়জনাস PB আছে, PBর সঙ্গে এবারে কোঅর্ডিনেট করবে। এবার একটা কথা বলে রাখা দরকার না, EDTA ক্যালসিয়াম 2+কে যে পরিমাণ বাইন্ড করবে, সোডিয়ামকে যে পরিমাণ বাইন্ড করে, তার থেকে বেশি বাইন্ড করার টেন্ডেন্সি আছে Pb2+-এর সঙ্গে। তখন কী করবে না, EDTA গিয়ে ক্যালসিয়ামকে ছেড়ে দিয়ে PBর সঙ্গে বাইন্ড করে নেবে, এবং তারপরে কি করবে না PB সোডিয়াম EDTA, ক্যালসিয়াম সোডিয়াম EDTA ছিল সেটা এখন ট্রান্সফার হয়ে গেছে PB সোডিয়াম EDTA। ওটা কি চিলেট কমপ্লেক্স করবে, যেটা কি না আমাদের এক্সট্রাক্ট প্রসেসের মাধ্যমে তোমার ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে, রেচনতন্ত্রের মাধ্যমে বেরিয়ে যাবে। এবারে যে পোর্শনটা আসছে, হ্যাঁ ক্যালসিয়াম শুধু তো সোডিয়াম EDTA ইউজ করতে পারতাম, ক্যালসিয়াম সোডিয়াম EDTA ইউজ করি কেন না, আমার যে EDTA আছে, EDTAর একটা খারাপ আর ভালো যাই হোক না কেন একটা টেন্ডেন্সি আছে ক্যালসিয়াম সঙ্গে ও কমপ্লেক্স করতে পারে। হ্যাঁ, তখন কী হবে, যদি আমি শুধু সোডিয়াম EDTA ইউজ করতাম, তাহলে ও এক্সট্রা যেটা হতো সেটা বডির কিছু EDTA আমি যে পরিমাণ দিয়েছি সোডিয়াম EDTA, যদি এক্সেস কিছু কাজে না লাগে, তখন কি করবে না, ও বডির যে সোডিয়াম আছে, বডির যে ক্যালসিয়াম আছে, বডির ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড করে সেটাকে নিয়ে বেরিয়ে চলে আসবে। তাই জন্য আমরা অলরেডি সেফ হিসাবে কী দেওয়া হচ্ছে, ওকে ক্যালসিয়াম সোডিয়াম EDTA কমপ্লেক্স হিসাবেই দেওয়া হয়। এরকম যদি বলা হয় কেন শুধু সোডিয়াম EDTA দেওয়া হয় না, ক্যালসিয়াম সোডিয়াম EDTA কমপ্লেক্স হিসাবে দেওয়া হয় না, EDTA একটা বাইন্ডিং টেন্ডেন্সি ক্যালসিয়ামের প্রতিও আছে। এবার যদি আমি শুধুমাত্র EDTA সোডিয়াম EDTA ইউজ করতাম, যে পরিমাণ সোডিয়াম EDTA আমি দিলাম তার থেকে সেটা যদি এক্সেস হয়ে যায়, তো এক্সেস পোর্শন সোডিয়াম EDTA কী করবে না, বডির ক্যালসিয়ামকে এক্সট্রাক্ট করে বাইরে বেরিয়ে চলে আসবে, যেটা বডির ক্ষেত্রে খারাপ হবে। তাই জন্য আমরা ক্যালসিয়াম সোডিয়াম EDTA সল্টই ইউজ করা হয়। নেক্সট যেটা আছে সেপারেশন অফ আয়ন্স বাই সলভেন্ট এক্সট্রাকশান। তোমাকে একটা দুটো
মেটাল আয়ন দিয়ে দেওয়া হয়েছে, এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে ক্যালসিয়াম 2+ আর Fe3+ দিয়ে দেওয়া হয়েছে। তো এর মধ্যে তোমাকে দেখতে হবে তুমি এমন একটা চিলেটিং লিগ্যান্ড ইউজ করছো যেটা প্রেফারেন্সিয়ালি একজনের সঙ্গে অ্যাডাক্ট ফর্ম করবে, দুজনের সঙ্গে অ্যাডাক্ট ফর্ম করলে হবে না। এখানে স্পেসিফিক্যালি যেটা ইউজ করা হয়েছে ACAC, অ্যাসিটাইল অ্যাসিটিনেটো। এ কী করবে না শুধুমাত্র কপার 2+ এর সঙ্গে অ্যাডাক্ট ফর্ম করবে বা চিলেট ফর্ম করবে, দিয়ে ওই চিলেটটাকে ইজ এক্সট্রাক্টেড উইথ সাম সুইটেবল অর্গানিক সলভেন্ট। ACACটা অর্গানিক পার্ট হয়ে যাবে। এবার একে একটা অর্গানিক সলভেন্ট দিলে এই অর্গানিক সলভেন্টের সঙ্গে এই অর্গানিক পার্টটা অ্যাটাচ হয়ে যাবে, তখন এই কপার অ্যাসিটাইল অ্যাসিটিনের যে কমপ্লেক্সটা আছে চিলেটটা ওটা বেরিয়ে চলে যাবে, আর সলিউশনের মধ্যে তখন অ্যাজ এ ফ্রি Fe3+ আয়ন পড়ে থাকবে। এটা হয়ে গেলে আমার হয়ে যাবে দুটো সেপারেট। এবার রোল অফ মেটাল চিলেট ইন লিভিং সিস্টেম বেসিক্যালি কী আসছে না হিমোগ্লোবিন আসছে আর ক্লোরোফিল আসছে। ক্লোরোফিলের মধ্যে পরফারি রিংয়ের মধ্যে তোমার Mg থাকে, আর পরফারি হ্যাঁ, আর এখানে তোমার আর হিমোগ্লোবিনের মধ্যে তো Fe থাকে, তো সেটাকে একটা বেশ বড় গ্লোবুলার প্রোটিন চেন দিয়ে থাকে। আর হ্যাঁ, ওখানেও একই রকম পরফাইরিন 9 থাকে, যেটা হিমোগ্লোবিনের ক্ষেত্রে পরফাইরিন 9 থাকে। মেটাল সেন্টার Fe সেন্টারটাকে তোমার কোঅর্ডিনেট করে থাকে। নেক্সট দুটো পয়েন্ট আছে ইন ফুড প্রিজারভেশন। ধরো এখানে প্রিজারভেশনের ক্ষেত্রে ফ্রুইট জুস, ওই যে জ্যাম জেলি হয়, ওদের ক্ষেত্রে প্রিজারভেশনের ক্ষেত্রে ইউজ করা হয় অ্যাজ এ সোডিয়াম বেনজোয়েট, যেটা দিয়ে দেওয়ার পরে জ্যামের বা জেলি করলে তো জুসটাকে ফুটিয়ে থিক করা হলো, এবং ওটাকে আর একটু থিক করে মানে অ্যাজ এ জমাট করে দেওয়ার জন্য যেটাকে ইউজ করা হয় সেটা হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। মানে ফ্রুট জুস প্রিজারভেশনের ক্ষেত্রে ইউজ হয়। যেটা আছে এস্টিমেশন অফ ট্রেস অ্যামাউন্ট অফ ট্রান্সলেশন মেটাল আয়ন, মানে বেসিক্যালি এখানে হচ্ছে তোমার এগুলো আছে ট্রেস এলিমেন্টের ক্ষেত্রে আছে, ট্রেস এলিমেন্ট আছে, আল্ট্রা ট্রেস আছে। ট্রেস এলিমেন্ট বলতে খুব কম পরিমাণে থাকছে, আমার বডিতে খুব কম পরিমাণ থাকছে ট্রেস এলিমেন্ট। এসেনশিয়াল এলিমেন্টও আছে। এসেনশিয়াল এলিমেন্ট বলতে মানে এগুলো যদি ভাগ, এসেনশিয়াল এলিমেন্ট বলতে সেই এলিমেন্ট হবে যেটা আমার বেঁচে থাকার জন্য মানে মানুষের লিভিং সিস্টেমের জন্য প্রয়োজন। ট্রেস এলিমেন্ট কি, এটা খুব কম পরিমাণে আছে, এটা তোমার থাকতেও পারে না থাকতে পারে, এতে লিভিং সিস্টেমের কোনো মানে বেঁচে থাকার ক্ষেত্রে কোনো ব্যাঘাত আসবে না। তবে এই ট্রেস এলিমেন্ট যদি আছে কি নেই সেটা যদি করতে হয়, তো সেখানে কি ইউজ করা হচ্ছে, ধরো Fe3+কে আমি যদি এস্টিমেট করতে চাই, সেখানে ইউজ করা হচ্ছে OPHN। এই লিগ্যান্ডটা আমি ইউজ করব, এই লিগ্যান্ড ইউজ করলে এটা Feর সঙ্গে কমপ্লেক্স করবে, সেখান থেকে আমি পেয়ে যাব যে এই এলিমেন্টটা আমার বডিতে প্রেজেন্ট আছে কি নেই। এটা হবে ফর্মিং দ্য ইন্টেন্সলি কালার চিলেট কমপ্লেক্স করবে, যেটা থেকে বুঝে যাব, যদি থাকে তাহলে বুঝে যাবো যে Fe3+ আমার বডির মধ্যে আছে। এগুলো হলো তোমার অ্যাপ্লিকেশান অফ ফর্মেশন অফ চিলেট কমপ্লেক্সের অ্যাপ্লিকেশান হলো।